প্রিয় দর্শক, ইউএসএআইডি এবং ইউকেআইডি এর যৌথ অর্থায়নে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় বাংলাদেশে পরিচালিত স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পে নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইনের আওতায় আয়োজিত আরটিভির কথাওক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো ডাকসু নির্বাচন ও তরুণ নেতৃত্ব। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে 5 জন প্যানেলিস্ট যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন আমি মোহাম্মদ আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। কথাওক অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা জেসমিন জুই, নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। আমি লিটন নন্দী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ। আপনাকে স্বাগত। আমার বাঁ দিকে আছেন আমি নিপু ইসলাম তন্নি, সভাপতি, শামসুন্নাহর ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত। আমি আব্দুল্লাহ আলমুতি আসাদ, সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আসাদ, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই আলোচনায় আমাদের সঙ্গে এই প্যানেলিস্টের বাইরেও রয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এবং বিভিন্ন হলের শিক্ষার্থীবৃন্দ, এবং তারা তাদের তীক্ষ্ণ বাণের প্রশ্ন নিয়ে তৈরি আছে। আমরা সেই প্রশ্নগুলো শুনবো। তার আগে দেখি আমাদের যারা প্যানেলিস্ট তারা কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে। লিটন নদী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে ডাকসু নির্বাচন হবে আর কয়েক সপ্তাহ মাত্র হাতে আছে, এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে কিংবা ক্যাম্পাসের পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? নির্বাচনের জন্য কতটা সংবেদনশীল? 28 বছর পর ডাকসু নির্বাচনটি হতে যাচ্ছে, আর সেটি আমাদের জন্য একটি গৌরবের বিষয়। এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে বলেছি যে এই 28 বছরে 29 বছরে পা দিয়েছে। এই 29 বছরে 3 বার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, 6 বার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা পরিবেশ পরিষদের সভায় বিভিন্ন জায়গায় প্রশাসনকে বলবার চেষ্টা করেছি যে ইতিপূর্বে যে কারণগুলোর জন্য ডাকসু নির্বাচন বন্ধ হয়ে গিয়েছে, সেই কারণগুলোকে যদি আমরা অপসারণ না করি তাহলে আবারও হয়তো এই ডাকসু নির্বাচনটি বন্ধ হয়ে যেতে পারে। আমরা নিশ্চয়ই চাই না। কি কারণগুলো ছিল আপনাকে চিহ্নিত করে যদি বুলেট আকারে বলেন কি কারণ? প্রথমত হচ্ছে যে ডাকসু পূর্বে বন্ধ হয়েছে কারণ আমরা জানি 1994 সালে যখন একবার উদ্যোগ নেওয়া হয়েছে, তখন ছাত্রলীগ, তখন ছাত্রদল ক্যাম্পাসের নিয়ন্ত্রণে রেখেছে, কারণ কখনোই ক্যাম্পাস প্রশাসনের নিয়ন্ত্রণ থাকে না। এটা হচ্ছে আমাদের খুব নিগুড় একটা সত্য আর কি। তখন ছাত্রদলের নিয়ন্ত্রণে ছিল। তখন ছাত্রলীগ বলেছে 1994 সালের 22শে মার্চ তারা বলেছে পরিবেশ পরিষদের সভায় যে ডাকসুর ভোট কেন্দ্র কলাভবনে করতে হবে। তখন ছাত্রদল ঠিক একই ভাষায় বলেছে যে না, হলগুলোতে সহাবস্থান রয়েছে, ডাকসুর ভোট কেন্দ্র হলগুলোতেই হবে। তখন ভোট কেন্দ্র এবং ছাত্রত্বেও প্রশ্ন নিয়ে তখন একবার হচ্ছে নির্বাচনটি বন্ধ হয়ে যায়। 1997 সালে বঙ্গবন্ধু হলে একটা রাজনৈতিক দলের আধিপত্য যদি হলে থাকে, তারা চাইলে তো একাডেমিক ভবনে কেন্দ্র হলে আধিপত্য বিস্তার করতে পারে। এর যুক্তিটা কি? কলাভবনে হলে যে আধিপত্য থাকবে না আর সূর্যসেন হলে থাকবে, বোঝার চেষ্টা করছি। প্রথমত খুব চমৎকার একটি প্রশ্ন স্যার করেছেন। সেটি হচ্ছে যে আমরা কিন্তু কেউই বলছি না যে কোথাও একদম পরিপূর্ণ রিগিং হবে না বা সম্ভাবনা নেই। এটা থেকে আশঙ্কা থেকে প্রথমত হচ্ছে 29 বছর পর ইলেকশন হচ্ছে। ছাত্ররা দীর্ঘ 28 বছর ধরে দেখেছে হলগুলোতে বিভিন্ন রকম যারাই ক্ষমতায় থেকেছে তারাই সেটাকে দুর্গে পরিণত করেছে। এবং আমরা দেখেছি একজন আবু বক্কর, ইসলামিক হিস্ট্রি মানে এত ফার্স্ট স্টুডেন্ট ছিল, তার মারা যাওয়ার পরের দিনই রেজাল্ট বের হয়, তাকে এফ রহমান আলী 2010 সালে তাকে হত্যা হতে হলো। আমরা দেখেছি একজন হাফিজুরকে গেস্ট রুমের নির্মম বলি হয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হতে হলো। আমরা দেখেছি একজন এহসানকে তার একটি ক্যালকুলেটর চাওয়াকে কেন্দ্র করে তার চোখ অন্ধ করে দেওয়া হলো। এরকম অসংখ্য ঘটনার ফলে যেটি হয়েছে যে হলগুলো এক ধরনের ভীতিকর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এটাগুলো একটা দিক। দ্বিতীয়টি জায়গাটি হচ্ছে যে আমরা হিসাব করে দেখেছি মাত্র 6 ঘন্টা ভোট হবে। সেই 6 ঘন্টা ভোট হলে একজন শিক্ষার্থীকে মোট 25 এবং 13 38টা ভোট দিতে হবে। 38টা ভোট দিতে গেলে একজন শিক্ষার্থীর ন্যূনতম 3 মিনিট সময় প্রয়োজন। 3 মিনিট সময় প্রয়োজন হলে সে একটা বুথে সর্বোচ্চ 6 ঘন্টার মধ্যে 120টি ভোট গ্রহণ করা যায়। কিন্তু একটি হলে ন্যূনতম ভোটার হচ্ছে 2500 অ্যাটাচমেন্ট। আমরা দেখেছি যদি এই 2500 শিক্ষার্থীকে ভোট নিতে হয় তাহলে ন্যূনতম 18 থেকে 20টি বুথ প্রয়োজন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-1টি হল ব্যতীত কোনো হলেরই 20টি বুথ মানে ভোট কেন্দ্র করবার মতো অবকাঠামো নেই। একদিকে যেমন অবকাঠামোগত সংকট রয়েছে, অন্যদিকে কিন্তু এক ধরনের ভীতিকর পরিস্থিতি রয়েছে। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা বলছি নির্বাচনটা যদি একাডেমিক ভবনে হয় সেক্ষেত্রে মানুষের এক ধরনের উৎসবমুখর পরিস্থিতি তৈরি হবে। কারণ দেখুন, আমরা কিন্তু বলছি না। অনেক ধন্যবাদ নন্দী। আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলের ছাত্রলীগ সভাপতি নিপু ইসলাম তন্নি। তন্নি, আপনি এই নন্দীর যুক্তিকে কিভাবে খণ্ডন করবেন? ধন্যবাদ। আমি আসলে লিটন নন্দী দাদা যেটি বলছিলেন যে কেন্দ্রগুলোর কথা, আমি সেটাতেই প্রথমে আসছি যে কেন কেন্দ্রগুলো হচ্ছে
হলের জায়গায় আমি ছোট্ট করে একটি বলবো তাদের অবগতির জন্য যে তারা যে শঙ্কার জায়গা থেকে কথাগুলো বলছে যে হলগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রক্ষাঘাতের শিকার হয়েছে, সেই কারণে তারা কেন্দ্রগুলোকে হলের স্থানান্তরের জায়গাটিতে তাদের একটি দ্বিমত রয়েছে। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি তাদের কি এটি সম্পর্কে কোনো ধারণা আছে কিনা আমি জানি না। গত ছাত্রলীগের যে কমিটিটি হয়েছিল সেই কমিটিতেই প্রত্যেকটি অনুষদে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে নতুন করে কমিটি দেওয়া হয়েছে। তো তারা যে আশঙ্কাটি করছে সেই আশঙ্কাটি যদি ডিপার্টমেন্ট গুলোতে তারা যেভাবে দাবি তুলছে সেখানে হয়, সেই আশঙ্কাটির জায়গাটি কি তাহলে থাকছে না? তারা যেটি বলছে যে অবকাঠামোগতভাবে আমাদের হচ্ছে সেই ধরনের ফ্যাসিলিটিস নেই। 20টি হলের বাইরে অন্য যে হলগুলোর কথা লিটন নন্দী দাদা বলছেন, এখন পর্যন্ত কেন্দ্রগুলো হলের কোন জায়গাতে বসানো হবে সেটি কিন্তু স্পষ্ট করে কোনো বক্তব্য বা কোনো বিবৃতি আমরা এখনো পাইনি। সেই ক্ষেত্রে অবকাঠামোগত যে ব্যাপারটির কথা উনি বলছেন সেটি কিন্তু যুক্তির জায়গায় সেটি আসলে টিকছে না। দ্বিতীয় আরেকটি জায়গায় যেটি বলছিলেন 2010 সালের একজন শিক্ষার্থীর কথা বলছিলেন এফ রহমান হলের, তিনি যেটি বলতে চাচ্ছেন গণরুমের যে নিম্নমানের যে জীবনযাপন সেটি হয়তো বা উনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। প্রত্যেকটা গণরুমের একই সিচুয়েশন, কারণ আমাদের যে পরিমাণে আবাসন প্রয়োজন শিক্ষার্থীদের জন্য প্রশাসনিকভাবে আমরা সেই পরিমাণ আবাসন কিন্তু পাইনি। তো এই দাবিটি আমাদের হতে পারে সামগ্রিকভাবে, এটি কোনো স্পেসিফিকভাবে কোনো দল কোনো মত নির্বিশেষে কারো উপরে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে আছেন আরিফ হোসেন, আপনি কিভাবে দেখছেন কেমন পরিবেশ আসলে নির্বাচনের জন্য? ধন্যবাদ। কতটা উপযুক্ত? দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আবার হচ্ছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই নির্বাচনে অংশগ্রহণ করার আসলে অনেক ঘটনাবহুল একটা ইতিহাস রয়েছে। আমি বলি 1991 সালে নির্বাচনের একটা প্ল্যাটফর্ম হয়েছিল। তখন ছাত্রলীগ নির্বাচনের বিভিন্ন কারণে ছাত্রলীগ যায় নাই। 94 আবার তফসিল ঘোষণা করেছে, যায় নাই। 95 আবার তফসিল ঘোষণা করেছে, যায় নাই। 2005-এ আবার উদ্যোগ নেওয়া হয়েছিল, যায়নি। নির্বাচনটা হইতেই পারেনি। বাট ছাত্রদল এখানে আপনার সর্বোচ্চ স্যাক্রিফাইস করে এই 2019-এ এসে নির্বাচনে যাওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগের জায়গাটা চলে আসছে। কিন্তু এখনকার বাস্তবতা দেখেন, আমি যেই কারণে হলে আমি যেই ক্রাইটেরিয়া হলে না থাকতে পারি, ওখানে তন্নি ম্যাম আছেন, উনি হলে থাকতে পারছেন, লিটন ভাই আছেন, উনিও হলে থাকতে পারছেন, আমরা থাকতে পারছি না। বাস্তবতা হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থান নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিও তো ভোটার, আমিও তো ক্যান্ডিডেট হওয়ার যোগ্যতা রাখি, বাট আমি থাকতে পারছি না। চাইছেন কি আপনারা? মূল দাবিটা কি? নির্বাচনের বেশি দিন নেই। হ্যাঁ, আমাদের যে দাবিটা ছিল যে শুধুমাত্র মধুর ক্যান্টিনে, ইদানিং আমাদের কয়েকদিন ধরে গত 14 ফেব্রুয়ারি থেকে আমরা মধুর ক্যান্টিনে যাওয়া শুরু করেছি। মধুর ক্যান্টিনে আমাদের রাজনৈতিক একটা সহাবস্থান। দেখলাম যে মিষ্টি খাওয়া হচ্ছে আপনাদের মধ্যে। মানে ফুল দেওয়া হয়েছে, মিষ্টি খাওয়া হয়নি, ফুল দেওয়া হয়েছে। তো এইটা শুধুমাত্র মধুর ক্যান্টিনে সীমাবদ্ধ থাকবে না, এটা প্রত্যেকটি হলে হলে সীমাবদ্ধ থাকবে। যাদের হলে থাকার যৌক্তিক অধিকার আছে প্রত্যেকটি ছেলেকে হলে পূর্ণ নিরাপত্তার সহিত আমাদেরকে দিতে হবে। ইতিমধ্যে 286 জন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে অ্যাসাল্ট করে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এখন একটি পেটুয়া মানে কি বলে চৌকিদার বাহিনী হচ্ছে। তারা নিজেরা ধরে প্রথমে পেটানোর পরে সেটা আবার তাকে পুলিশ দিয়ে ধরায় দেয় প্রক্টর অফিসিয়াল মাধ্যমে। এই বাস্তবতা নিয়ে তো আমরা ডাকসুতে গিয়ে আমরা কি করতে পারবো? সুতরাং আমরা চাচ্ছি যে এরকম একটা পরিবেশ থেকে একটা যৌক্তিক সহাবস্থানের অবস্থান হোক। অনেক ধন্যবাদ আরিফ, আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল আসাদ। আপনি যদি বলেন, এতক্ষণ তিনজনের বক্তব্য আপনি শুনলেন। তিনজনের বক্তব্য শুনলাম এবং শোনার সাথে একটি বিষয় আমার কাছে মনে হয়েছে তারা সবাই একমত, সেটি হচ্ছে ডাকসু নির্বাচনটি হোক। ইদানিং আমরা মধুর ক্যান্টিনে গেলেও দেখতে পারি 3টি দলই, কিন্তু সেখানে বাম দল যারা আছে, জাতীয়তাবাদী ছাত্র দলকেও আমরা দেখতে পাচ্ছি, ছাত্রলীগ সবাই আসছে, একটি পরিবেশ তৈরি হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে ডাকসুর যে কাজগুলো আছে, একটা হচ্ছে ডাকসুর সাংস্কৃতিক কাজ, যেমন বিতর্ক আয়োজন করা, সাংস্কৃতিক গেমস রুম ইত্যাদি নিয়ন্ত্রণের পাশাপাশি দ্বিতীয় আরেকটি কাজ যেটি লেখা নেই কিন্তু ঐতিহাসিকভাবে আমরা দেখি, যেমন বাংলাদেশের জাতীয় কোনো সময়ে তারা সংকটকালে নেতৃত্ব দিয়েছে, শিক্ষার্থীদের কোনো রকমের সংকটকালে তারা নেতৃত্ব দিয়েছে। তো গত এই বছরগুলোতে না থাকার কারণে, ডাকসু না থাকায় আমরা দেখেছি টিএসসি কেন্দ্রিক একটি বলয় গড়ে উঠেছে সাংস্কৃতিক, সেখানে ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠা হয়। এটি যেমন একদিকে কাজ করছে, শিক্ষার্থীদের জন্য আসলে এই যে দাবি, তাদের হলে ডালের মধ্যে যে আসলে ডালের চেয়ে পানির পরিমাণ বেশি, এটি নিয়ে কথা বলার জন্য কিন্তু ডাকসুর ভূমিকাটি টিএসসি পালন করতে পারছে না। এবং এই নির্বাচনে আমরা হেলমেট বাহিনী যেমন দেখতে চাই না, আমরা এরকম আমার দাদার বয়সী কাউকেও আমরা দেখতে চাই না যারা আমার সেশনের দিক থেকে অনেক বেশি পিছিয়ে। একই সঙ্গে আমরা এই নির্বাচনে প্রোটোকল ভেঙে যার কাছে যে মনের কথা বলতে পারবো না তাকে যেরকম চাই না, ঠিক একইভাবে যারা উস্কানি দিয়ে অন্য কোনো ইস্যুকে ক্যাম্পাসে এনে আমাদের পড়াশোনার
পরিবেশকে নষ্ট করবে এমন কাউকেও কিন্তু আমরা দেখতে চাই না। যারা ছাত্রদের মুখী রাজনীতি করে, ছাত্রদের নিয়ে ভাবে, তেমন লোকজনই আসুক। আপাতত এটি বলে আপনার কাছে যাচ্ছি। আসাদকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন ছাত্রদল কেন্দ্রীয় সদস্য সুলতানা জেসমিন জুই, আপনি কিভাবে দেখছেন? ডাকসুর ব্যাপারে আমরা প্রত্যেকেই পজিটিভ। বিগত মানে আলোচনার একই কথা উঠে এসেছে, হ্যাঁ। বাট সেইখানে আমি যে বিষয়টা বলতে চাই, আমাদের মেয়েদের কথা যদি বলতে চাই, Exactly. রাজনীতির ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিকভাবেই এক ধরনের নেতিবাচক মানসিকতা থাকে, যে একটা ছেলের যখন মাস্টার্স শেষ হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ঠিক আছে তুমি রাজনীতি করো, চাকরি করো, যেটা করো অ্যাজ ইউর উইশ। বাট একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে মা তুমি হয় সংসারে চলে যাও, না হয় তুমি চাকরিতে চলে যাও, অর্থাৎ তোমার একটা সিকিউর লাইফ দরকার। অর্থাৎ রাজনীতিতে আমাদের নিরাপত্তার বিষয়টা খুবই মানে যেমন গার্ডিয়ান লেভেলে তাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার, বা তারা মনে করেন নিরাপত্তা এখানে পর্যাপ্ত পরিমাণে নাই। ডাকসুতে কিন্তু আমরা নারীদেরকে ভিপি দেখেছি, জিএস দেখেছি, যারা ছাত্রী তারা কিন্তু নির্বাচিত হয়েছে এবং নেতৃত্ব দিয়েছে। কিন্তু মাঝখানে এত যে বছর একটা দীর্ঘ পরে সময়ের সেটা যে পিছিয়ে গ্যাপটা, গেলাম কিনা সেই আমরা? গ্যাপটাতে এসে এখন এই অবস্থাটা তৈরি হয়ে গেছে। সো এই জায়গাটাতে আমিও বলতে চাইবো যে ছাত্র দল বা ছাত্রলীগ বা বাম সংগঠন যারাই আছেন না কেন, সেইখানে মেয়েদেরকে শুধু মেয়ে হিসেবে পিছিয়ে রাখার চিন্তা ভাবনা কখনোই করবেন না। কারণ তারা সামনে যারা দেখবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব আজকে যারা করছে সেখানে প্রচুর সংখ্যক মেয়েরা কিন্তু আছে, বা আরপিওতে কিন্তু বলা আছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে অ্যাটলিস্ট 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, রাজনৈতিক দল ইনক্লুড করতে হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক, যেখানে আজকে আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন ও তরুণ নেতৃত্ব। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক আপনাদের সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম ডাকসু নির্বাচন ও তরুণ নেতৃত্ব। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, আমাদের 5 জন প্যানেলিস্ট তাদের মতামত রেখেছেন ডাকসু নির্বাচনকে সামনে রেখে। এবার আমরা যাব আপনাদের প্রশ্ন এবং মতামত নিয়ে। কে শুরু করতে চান? নাম বলে আপনার প্রশ্ন কিংবা মতামতটি রাখুন পেছন থেকে, একদম তৃতীয় সারিতে। আমি মোহাম্মদ রোহান হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ভোট কেন্দ্র কোথায় হবে সেটা কিন্তু ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে কোথায় হবে। গঠনতন্ত্র পরিবর্তন করার এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সংসদ সদস্যেরই রয়েছে। আমরা যখন ভোট কেন্দ্র একাডেমিক ভবন হবে না হল কেন্দ্র হবে এটা নিয়ে প্রশ্ন করি, তখন কিন্তু আমরা একটা বিষয় হয়তো অবগত আছি যে নির্বাচনটা কিন্তু পরিচালনা করবে শিক্ষকরা। অর্থাৎ আমরা যখন এই প্রশ্নটা করি যে একাডেমিক ভবন হলে ভালো হবে বা ভোট কেন্দ্র হল কেন্দ্র হলে ভালো হবে, তখন কিন্তু আমরা শিক্ষকদের যে পরিচালনার বিষয়টা সেখানে কিন্তু আমরা আস্থা রাখছি না। ওনারা অত্যন্ত অনেক দক্ষতার ধন্যবাদ সহিত আপনাকে প্রশ্ন নির্বাচনটা করার পরিচালনা জন্য। করবে। আরিফ, আপনি যদি বলেন যে শিক্ষক এবং প্রশাসন ও যেটা বলেছে আদৌ কি সেই মানে প্রশ্নহীনভাবে তাদের উপর আস্থা রাখা যায় কিনা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সর্বোচ্চ প্রশাসন তারা হচ্ছে শিক্ষক, এরপরে আমলাদের একটা রেটিং আছে। তো আমার যেটা মনে হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান হতে পেরেছি। শিক্ষক মানে পিতৃতুল্য শিক্ষকরা আমাদের সন্তান হিসেবে নিতে পেরেছে কিনা সমানভাবে, কারণ পিতার কাছে তো সন্তানের কোনো বিভাজন থাকতে পারে না, অমুক ছাত্রলীগ করে অমুক ছাত্রদল করে এরকম থাকবে না, পিতার কাছে সন্তান থাকবে সমানভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সমানভাবে এখনো পর্যন্ত আমাদের নিতে পারেনি, যার দরুন আজকের এই কথাগুলো উঠছে। ভোট কেন্দ্রের ব্যাপারটাই শুধুমাত্র তাদের এখতিয়ারের বাইরে হবে, আর ইভিনিংরা ভোট করতে পারবে, 30 বছরের ক্রাইটেরিয়া থাকতে হবে, কি বলে আপনার আরও যে অন্যান্য আছে যে কি বলে সভাপতির সর্বোচ্চ ক্ষমতা থাকবে, ওনার এগেনস্টে কোনো কথাই বলা যাবে না। ডাকসু প্যানেলে ইচ্ছা করলে ওই প্যানেল বাতিলও করে দিতে পারে, এই ক্ষমতাও তার আছে, যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা প্যানেল। তো এরকম সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিতে পারবে, কিন্তু ভোট কেন্দ্র আর হলের বাইরে থেকে বার করা যাবে না। এইটার ক্ষেত্রেই তখন চলে যাইতে হবে যে আমাদের একেবারে ওই হাইকোর্টে চলে যেতে হবে। তন্নি যদি বলেন। এটা আসলে আমাদের যৌক্তিকভাবে আমরা সমর্থন করি না। স্যার, আমি একটু কথা ধন্যবাদ। আমরা শুনি, ওর কথা আগে শুনি। হ্যাঁ, আমরা আসলে মানে ভোট কেন্দ্র নিয়ে এত বেশি শঙ্কিত কেন, আমি সেই জায়গায় একটু প্রশ্ন তুলব। আমার জনপ্রিয়তা থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে সর্বোচ্চ মেধাবী, এবং প্রত্যেকটা মেধাবী শিক্ষার্থী তার ভোটটি দিবে। সেইখানে কোনো সংগঠন সেটি যদি হলের ভেতর বা বাহিরে যেখানেই হোক না কেন সেখানে প্রভাব বিস্তার করতে পারবে। আমি বলবো যদি এই প্রভাবটা বিস্তার করতে পারে কোনো সংগঠন এবং এই প্রভাবটি যদি মেনে নেয় কোনো শিক্ষার্থী, আমি বলবো সেখানেই আমাদের মতো মেধাবী শিক্ষার্থীদের হত্যা হয়ে গেছে। শিক্ষক এবং শিক্ষার্থীর ভিতরের যে সম্পর্কের কথা ছাত্রদলের বড় ভাই আরিফ ভাই বললেন, এই বিষয়ে যদি আসি আমি, তাহলে আমি বলবো যে আপনারা যে সহাবস্থানের কথা বলছেন, মুখে বলছেন সহাবস্থানটি আপনারা চান, কিন্তু সেটি গ্রহণ করার ক্ষেত্রে আপনাদের আগ্রহটি কতটুকু রয়েছে সেটিও কিন্তু প্রশ্নের জায়গায় এসে গেছে। ইতিমধ্যেই যখন মধুর ক্যান্টিনে আপনাদের সহাবস্থানটি রয়েছে এবং আমরা ছাত্রলীগের জায়গা থেকে আপনাদেরকে খুবই আগ্রহী হয়ে আপনাদেরকে খুবই উইলিংলি আমরা বরণ করে নিচ্ছি,
সেখানেই কিন্তু আমাদের আপনাদের সহাবস্থান দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আতঙ্ক নেই, সেটি প্রমাণ হচ্ছে। তাহলে সহাবস্থানের যে প্রশ্নটি, সেই জায়গায় আমার মনে হয় ছাত্রদল ছাত্রলীগ এই যে বিষয়টি, এটি সম্পূর্ণরূপে শুধুমাত্র যে ইঁদুর বিড়াল খেলার মতো একটি খেলায় পরিণত হচ্ছে। ওকে তন্নি, অনেক ধন্যবাদ। আমরা আরেক দফা মতামত কিংবা প্রশ্ন নিব, আমরা আসবো আপনার কাছে, প্লিজ। আমি মোহাম্মদ শওকত হোসেন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিরপুর জেলা শাখা। বলুন। আমার কথা হচ্ছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার জন্য কর্মকর্তা তৈরি হয়, ঠিক তেমনি দেশ পরিচালনার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ নেতাকর্মী তৈরি হয়। তো এই জন্য ছাত্র সংসদ নির্বাচন একটা সুন্দর একটা তরুণ নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম। তো আমার কথা হচ্ছে ভোট, আমরা বিগত 30শে ডিসেম্বর নির্বাচন দেখেছি, ভোট কতটা হয়েছে সবারই আমাদের জানা। তো সামনে যে নির্বাচন, এই ছাত্র সংসদ নির্বাচন এবং ডাকসু নির্বাচন হবে, এখানে কি সবাই মতামতের ভিত্তিতে আমরা নেতা নির্বাচন করতে পারবো কিনা, তরুণ নেতৃত্ব নির্বাচন করতে পারবো কিনা, এবং প্রশাসনের যে ভূমিকা দেখেছি আমরা, সেই সরকারেরই তাদের 30শে ডিসেম্বরের সেই সরকারের ছাত্র সংগঠন, তাদের আচরণ কি হবে এবং প্রশাসনের আচরণ কি হবে, এটাই আমি আর অনেক 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 ধন্যবাদ। কতটা নিরপেক্ষ হবে প্রশাসন, কতটা পক্ষপাতহীনভাবে তার আচরণ করতে পারবেন, প্লিজ। আমি ইসরাত জাহান অ্যানি, সদস্য বাংলাদেশ ছাত্রলীগ। আমার মতামত হচ্ছে, শুধু ডাকসু নির্বাচন না, আসলে একই সময়ে সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন হওয়া সম্ভব কিনা, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে সকলে প্রকৃত ছাত্র কিনা। আসলে অ্যানিকে অনেক ধন্যবাদ। সে বলছে কেবল ডাকসু না, পুরো বাংলাদেশের সব ছাত্র সংসদে নির্বাচন হওয়া দরকার, কারণ নতুন নেতৃত্ব আমরা কোথায় পাবো। জি প্লিজ। জি, আমি জাহিদ। আমার প্রশ্নটি হচ্ছে, যা ঢাকায় থাকার মতো হল ব্যতীত অন্য কোনো জায়গা নেই, হলের সিটগুলো যদি প্রভাবশালীদের দখলে থাকে, আমার জন্য যদি হলই বরাদ্দ থাকার পরেও আমি সেখানে জায়গা না পাই, তাহলে তার সমাধান কি হবে? এই সমাধান কি ডাকসু দিতে পারবে কিনা? অনেক ধন্যবাদ নন্দী, অনেকগুলো প্রশ্ন এসে আমরা একটু আপনাদের কাছে আসছি। এখানে আমাদের যে আলোচনাটি হচ্ছে সেটি হচ্ছে এমন যে আসলে কে কতটা খারাপ, এই ধরনের অনেক আলোচনা আসছে। কেউ বলছেন যে আমরা যদি মনে রাখতে হবে যে আমরা আসলে কখনো অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না, অন্ধকারকে দূর করতে গেলে আলোর প্রয়োজন হয়। এখন আমাদের এই জায়গাটি নিশ্চয়ই প্রশ্ন আসছে, যেমন ছাত্রদল বলছে, ছাত্রলীগের কাছে ছাত্রলীগ বলছে, মানে আমি আসলে এইগুলো একটু বাইরে থেকে কথা বলতে চাই, একদম খুব সংক্ষেপে। তাদের পেটুয়া বনাম খুনি, খুনি, মানে এই এই দিকে জায়গা চলে থেকে গেছে। সহাবস্থান দেওয়ার অধিকার আসলে কার? একটা বিশ্ববিদ্যালয় সকল মতকে ধারণ করবে। বিশ্ববিদ্যালয় কখনো প্রচলিত সমাজের এক্সটেনশন নয়, এটি নতুন সমাজের ভ্রূণ তৈরি করে, যে সমাজ প্রগতিমুখী, যে সমাজ ভিন্ন মতকে ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একটা ভিন্ন মতকে ধারণ করবে, এটাই বিশ্ববিদ্যালয়ের ধারণা। তো এখানে সহাবস্থান, এখানে সকল, শুধু সহাবস্থান বলতে আমরা যেটিকে বুঝি আর কি, সহাবস্থান মানে আমরা বুঝি রাজনৈতিক ক্ষমতার সহাবস্থান, কিন্তু সাধারণ শিক্ষার্থী তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে কিনা এটি আমাদের চিন্তার মধ্যে আসে না। আমরা মনে করি সহাবস্থান হচ্ছে সেটি যেখানে প্রতিটি শিক্ষার্থী তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। যে বছর ডাকসুর পদের সংখ্যা 22 থেকে 27 করা হয়েছে, দুটা তো বাদ, 25 করা হয়েছে সভাপতি এবং ট্রেজারার বাদে, মোট 27। এবার আপনারা জানেন যে এখানে ভোট কেন্দ্রের বয়স, কখনো ডাকসুর ক্ষেত্রে বয়স নির্ধারণ ছিল না, এবার বয়স স্থাপন করা হয়েছে। তো বললাম যে আমরা আসলে কতটুকু বলবো, এখানে এমন হয়ে গিয়েছে যতটুকু আমার ক্ষেত্রে বিপরীত না ততটুকু আমি বলছি ঠিক আছে, যতটুকু আমার ক্ষেত্রে বিপরীত ততটুকু আমি বলছি না ঠিক নেই। যেমন ধরুন এবছর আচরণবিধির ক্ষেত্রে সবচেয়ে কি বলবো, সবচেয়ে কালিমালাপট একটা অধ্যায় করা আছে, সেটি হচ্ছে কি ক্লাসরুম ক্যাম্পেইন করা যাবে না। আমি যদি বলি এবছর ভোটার হচ্ছে 43,000, তার মধ্যে 22,000 যদি হলে অবস্থান করে, 21,000 শিক্ষার্থী হলে অবস্থান করে না। এখন আপনারাই বলুন, আমি ওই 21,000 শিক্ষার্থীর কাছে প্যানেল এবং ইশতেহার নিয়ে কিভাবে পৌঁছাবো? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, করিডোরে দাঁড়িয়ে কি প্যানেল পরিচয় করানো যায়? ডাকসুর যে ইশতেহার, এটি তো শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি শিক্ষার্থীদের জায়গা হতে পারত। যে ছাত্র সংগঠনগুলো কি কি ইশতেহার নিয়ে আসছে, তারা তাদের জন্য কি করবে, এই জবাবদিহিতামূলক জায়গায় রাখা হয়নি। কেন রাখা হয়নি? এটা একটি পরিকল্পিত উদ্দেশ্য। আমি একটু শেষ করি, সেটি হচ্ছে এই বাইরের শিক্ষার্থীদের কাছে যারা বর্তমান ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ করছে, তাদের জবাবদিহিতার কোনো সম্পর্ক নেই। তারা জানে তারা রাত্রে হলে যেয়ে ধমক দিতে পারবে না। এই কারণে এই শিক্ষার্থীদের কাছে তাদের জবাবদিহিতার সম্পর্ক না থাকার কারণে তারা মনে করছে এদের কাছে যত বেশি আমরা কম পৌঁছাতে পারবো। ওকে নন্দী, অনেক ধন্যবাদ। আসাদ, যদি একটু বলেন, বিতর্ক নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। আমি টোটাল দুটি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে গণরুমের মধ্যে এই অবস্থা, স্বপ্নগুলো পচে মরছে গণরুমে। এই জায়গায় যদি বলি,
আমাদের প্রথম কথা হচ্ছে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে সেই পরিমাণ শিক্ষার্থীদের কিন্তু আবাসন দেওয়ার সক্ষমতা আমাদের প্রশাসনের পক্ষ থেকেই নেই, যার ফলে যে ছেলে রংপুর থেকে কুড়িগ্রাম থেকে এসেছে ঢাকায় থাকার জায়গা নেই, তাকে কিন্তু এক রুমে 28 জন থাকতে হচ্ছে। এর পাশাপাশি আবার কিছু রুমে হয়তো দেখা যাচ্ছে যে একাই পুরো রুম দখল করে রেখেছে, এরকম ঘটনাও আছে। যার কারণে এই যে এইখানে সবচেয়ে বড় যে জিনিসটির অভাব সেটি হচ্ছে ছাত্রমুখী রাজনীতি নেই। না থাকায় তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা তাদের ইউনিয়ন নির্বাচন হয় তাদের কিন্তু ভাগ্যোন্নয়ন ছাত্রদের চেয়ে বেশি ঘটছে। দেখুন আজকে শহীদ মিনারের মতো রাস্তায় সেখানে প্রায় ফুটপাত দখল করে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য মাত্র 1.5 বছরে 20 তলা বিল্ডিং হয়েছে, কিন্তু আমার SM হল কিন্তু এখনো 2 তলা থেকে 3 তলা হয়নি। দ্বিতীয় যে জায়গাটি DUDS এর প্রতি ছিল, প্রথমত হচ্ছে DUDS এর প্রতিষ্ঠা ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কিন্তু ডাকসু নির্বাচন বন্ধ হওয়ার পর আমাদের এখানে নির্বাচন প্রক্রিয়া চালু হয়, যেটি এখনো চলছে প্রতি বছরান্তে। সুতরাং এই প্রক্রিয়া যখন চলছে, আমরা ডাকসু হওয়ার পর 11টি হলে এবং বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রালি ডাকসু সংলাপ করেছি, শিক্ষার্থীদের কথা শুনেছি, সেগুলো লিপিবদ্ধ করেছি। এইখানে DUDS সংগঠন হিসেবে হয়তো ছাত্র ইউনিয়নকে ছাত্র লীগকে সমর্থন দেবে না, হয়তো আমি নির্বাচন করতে পারি, আমার সঙ্গে প্রেসিডেন্ট রয়েছে, সে নির্বাচন করতে পারে, আমার বিতার্কিকরা নির্বাচন করতে পারে এবং তারা করবে। আমার নিজেরও ইচ্ছা আছে আমি নির্বাচন করব, কারণ ছাত্রদের প্রতিনিধি গণমুখী রাজনীতিই করছি। সুতরাং ডাকসু তো ছাত্র লীগের জন্য না, ছাত্র দলের জন্য না, লেজুর ভিত্তিক সংগঠন যারা তাদের জন্যও না, শিক্ষার্থীদের জন্য। আমরা মনে করি সেখানে যেহেতু আমরা কাজ করেছি, ডাকসুর অবর্তমানে টোটাল 10টি কাজের 7টি কাজ ডিরেক্টলি ইনডিরেক্টলি DUDS করছে। আমরা অনেক ধন্যবাদ নির্বাচনে যেতে চাচ্ছি, আরো কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আরেকবার বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক, আমাদের বিষয় ডাকসু নির্বাচন ও তরুণ নেতৃত্ব। আরেকবার আমরা বিরতি নিয়ে পরে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ডাকসু নির্বাচনকে সামনে রেখে RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম ডাকসু নির্বাচন ও তরুণ নেতৃত্ব। আমরা 2 দফায় কথা বলেছি এবং কিছু প্রশ্ন নিয়েছি, আবার প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় ফিরবো। আপনার নাম বলে যদি প্রশ্ন করেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য। জুই আপার কাছে আমার প্রশ্ন, ছাত্র রাজনীতি নিয়মিত ছাত্ররাই করবে এবং প্রতিটি ছাত্র সংগঠনের নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। এখন আপনার ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃত্বে 30 যারা নেতারা আছে, তাদের সেই নেতৃত্ব দিয়ে আপনারা নিয়মিত ছাত্রদের কতটুকু আস্থায় পৌঁছাতে পারবেন এবং ছাত্রদল বিমুখিতার এটাই কারণ নয় কি? জেসমিন যদি বলেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। দেখেন, 30 বছর ছাত্রদের জন্য যে বয়স নির্ধারণ করে, এটা কিন্তু ছাত্র লীগের গঠনতন্ত্রে করা হয়েছে, ছাত্র দলের গঠনতন্ত্রে না। তারা নিয়মিত ছাত্র কিনা বা তাদের ছাত্রত্বের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এটা একটা পয়েন্ট, ভালো একটা পয়েন্ট হতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ছাত্রদলের বিভিন্ন পোস্টে যারা আছে তারা প্রত্যেকেই হয়তো মানে কোনো ইভিনিং প্রোগ্রাম বা MPhil অথবা PhD কোনো না কোনো সাবজেক্ট, অর্থাৎ তাদের ছাত্রত্ব তারা কোনো না কোনোভাবে তারা ধরে রেখেছে। ছাত্রত্ব ধরে রাখার শর্তে কিন্তু তারা ছাত্রদলের মানে পদে বা জায়গায় তারা আছে। নির্ধারিত সময় বা আমাদের যে দাবি যেগুলো আছে, সেই দাবির ভিত্তিতে যদি আমাদের ছাত্র সংসদ ছাত্র দলকে ক্যাম্পাসে অবস্থানের সুযোগ দেওয়া হয়, তারা তাদের গণমুখী যে কার্যক্রম আছে তার অতীতেও যেটা ছিল এবং ছাত্র লীগের যে মানে একচ্ছত্র যে তাদের একটা খারাপ যে একটা তাদের ট্র্যাডিশন বা তাদের সম্পর্কে মানুষ যে সাধারণ ছাত্ররা যে কনসেপ্টটা তাদের আছে, অর্থাৎ ছাত্র লীগ ভার্সেস ছাত্র দল, পার্থক্যটা আসলে কোথায় হবে বা কোথায় যেটা করতে পারবে, এই বিবেচনাবোধ থেকে তখন তারাই তাদের মতো করে রায় দিবে যে তারা আসলে ছাত্রদলকে চায় নাকি ছাত্রলীগকে চায়, কাকে চায়। আরেক দফা মতামত কিংবা প্রশ্ন শুনবো প্লিজ। আমি অত্যন্ত দুঃখের সাথে একটা মিসিং লিঙ্ক প্রথমে উত্থাপন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ছাত্রলীগ এবং ছাত্রদল যারাই আছেন তারা সহ অবস্থানের কথাটা বারবারই তুলে আনছেন। যখনই ডাকসু আসছে তখনই সহ অবস্থান আসছে। আসলে সহ অবস্থান বলতে ছাত্রদল বুঝছে যে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দু হলের বাইরে আছে তারা থাকতে পারছে না, তারা হলে ওঠা মানেই সহ অবস্থান। ছাত্রলীগ তারা বোঝাতে চাচ্ছে যে ছাত্র দলের যারা নেতৃস্থানে আছে তাদেরকে যদি আমরা ডেকে এনে মধুতে বসাতে পারি, এটাই বোধহয় সহ অবস্থান। কিন্তু আসলে এইখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বাদ পড়ে যাচ্ছে সেটা হচ্ছে সাধারণ ছাত্ররা। আমি সাধারণ ছাত্র সবাইকে বোঝানোর জন্য এটা ব্যবহার করলাম, কিন্তু আসলে সাধারণ ছাত্র ব্যবহারের আমি পক্ষে না। আসলে তারা যদি সাধারণ হয় তাহলে যারা রাজনীতি করছে তারা কি অসাধারণ? আসলে যারা রাজনীতি করে না তাদেরকে বোঝাচ্ছে। এখন এখানে আমরা তো বলি সাধারণরাই অসাধারণ আসলে। জি, এখানে সমস্যাটা হচ্ছে সাধারণ ছাত্রদের সাথে কি আসলে রাজনৈতিক দলগুলোর সহাবস্থান আছে, এটা নিয়ে কেউ ভাবছে না। অনেক ধন্যবাদ। মাইক্রোফোনটি ওকে দেন। হ্যাঁ প্লিজ।
আমি জুবিয়ালিয়া টুই, সহসভাপতি খুলনা মহানগর ছাত্রলীগ। আমার কাছে জুয়াপুর কাছে প্রশ্ন যে আপনি বললেন আইপিও অ্যাক্ট 33% নারী, তো আমাদের এই যে ডাকসু ইলেকশন কিংবা ভবিষ্যতে আমরা আশা রাখবো যে প্রত্যেকটা ছাত্র সংগঠনের ইলেকশন আসবে, সেগুলোতে আপনাদের কি অবস্থান আছে 33% নারী ক্ষমতায়নে আনার? জি, অনেক ধন্যবাদ আরপিও নিয়ে প্রশ্ন করার জন্য। জি, আমি মাকসুদা আক্তার তমা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার 3টি প্রশ্ন আছে আর একটি মতামত আছে। প্রশ্নটি হচ্ছে, প্রথমত ছাত্রদলের যে প্রতিনিধি আপনাদের কাছে, বিএনপি যখন ক্ষমতায় ছিলেন, আপনারা যে বর্তমানে সহাবস্থান নিয়ে এখনো পর্যন্ত অনেকগুলো কথা উঠে এসেছে, তো সেই জায়গা থেকে এই আপনারা যে সহাবস্থানের কথাটি বলছেন, এটি আসলে ছাত্রলীগ পেত কিনা? দ্বিতীয়ত হচ্ছে, আমরা সবাই জানি যে হলে যারা থাকে তাদেরকে হতে হবে হলের নিয়মিত ছাত্র এবং আবাসিক। তো সেই জায়গা থেকে আপনি যখন আপনার বক্তব্যের প্রথমে বলেছিলেন যে আমরা হলে আসলে ঢুকতে পারছি না, হলে যেতে পারছি না, এই জায়গাটা থেকে আপনার ক্লেমটি ঠিক কতটুকু গ্রহণযোগ্যতা পায় যদি না সে হলের আবাসিক শিক্ষার্থী হয়? এটি হচ্ছে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা লিটন নন্দী দাদার কাছে, যে আসলে আমাদের ডাকসু নির্বাচনে ইতিমধ্যে উনি অনেকগুলো প্রতিবন্ধকতার কথা বলে গেলেন। একটি বললেন যে শিক্ষার্থীদের যে ক্লাসরুমের যে ব্যাপারটি, এটি নিষিদ্ধ করা হয়েছে। এটির একটি কিন্তু অল্টারনেটিভ রয়েছে, যে সেটি হচ্ছে আজকে আমরা টিএসসিতে দেখতে পাই, টিএসসি ভিত্তিক একটি অনেক বড় আড্ডা হয়, আজকে বিভিন্ন রকমের কনসার্ট হয়, বিভিন্ন রকমের জমায়েত হয়। তো সেই জায়গাগুলো থেকে তাদের যে প্যানেলিস্ট পরিচয় করানোর যে জায়গাটি, এটি কিন্তু সহজেই আসলে তার অল্টারনেটিভ হিসেবে করা যায়। এটি হচ্ছে আমার মতামত। আর প্রশ্নটি হচ্ছে তার কাছে, গত বছর আমরা দেখেছিলাম 7 কলেজ নিয়ে বাম দলের একটি আন্দোলন হয়েছিল যে 7 কলেজ রাখা যাবে না, এই ধরনের একটি সমস্যা। সেই টিএসসিতেই 7 কলেজের এই শিক্ষার্থীদেরকে বাম দলরা নবীনবরণ দিচ্ছে। তো এই জায়গাটি আপনারা কিভাবে মতামত দিবেন, এটি একটি প্রশ্ন। অনেকগুলো প্রশ্ন করেছে, প্রশ্নটা আবার লিয়ে যাচ্ছে, তো আশা করি সেই উত্তরগুলো পাওয়া যাবে। পেছনের দ্বিতীয় সারি থেকে যদি একটু বলেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি আবুজার গিফারি জনি, 3য় বর্ষ, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দলগুলো বা ছাত্র সংগঠনগুলো নিজেদের স্বার্থে বা তারা কিভাবে ভোটে জয় লাভ করতে পারে, নিজেদের অস্তিত্বকে বেশি করে জানান দিতে পারে, সেটি নিয়ে খুব বেশি তোলপাড় হয়ে যাচ্ছে, তাদের মধ্যে যুদ্ধ করছে। কিন্তু ছাত্রদের অসংখ্য যে দাবিগুলো, তাদের যে না পাওয়া এবং বেদনার যে কথাগুলো, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো ছাত্র সংগঠনই তাদের বক্তব্যগুলোতে বা বিভিন্ন জায়গায় তারা যে টকশোগুলো করছে, লেখালেখি করছে, সেগুলোতে উঠে আসছে না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি এভাবেই আপনাদের নিজেদের যে উদ্দেশ্য সাধনের যে প্রচেষ্টা, সেটিতেই দণ্ডায়মান থাকবেন? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আরিফ যদি একটু উত্তর দেন। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। প্রথমে এই প্রশ্নের উত্তরটা দিই, যে যিনি রাজনৈতিক সহাবস্থানের কথা বলেছেন। আপনারা যেই সময়কার ছাত্র নেতৃত্ব, আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি ছিল ব্যারিস্টার সাজ্জাদ ভাই, এখন সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার। ব্যারিস্টার সাজ্জাদ ভাই যে রুমে থাকতেন, তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন, তার ঠিক পাশের রুমে থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন ওই সময়কার রাজনৈতিক সহাবস্থাটা কেমন ছিল। দ্বিতীয় যে বিষয়টা বলছেন, আবাসিকের যে বিষয়টি, আমি জসিমউদ্দিন হলের ছাত্র, আমি এখন এফরমান হলে এমফিল করছি। এমফিল করার সুবার্তে যদি অন্য কোনো ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে থাকতে পারে, তাহলে আমি কেন থাকতে পারি না? কিন্তু আমি যাইতেও পারি না। এই সমস্যাগুলো রয়েছে। আর এরপরে সাধারণ ছাত্রদের ফ্যাক্টরগুলো আমরা একটু বলি। যুক্তি দিয়ে মুক্তি মিলে না, মুক্তির ক্ষেত্রে আপোষ করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা এই প্রেক্ষাপট দেখেছেন, ছাত্রলীগ এই সাধারণ ছাত্রদের দিয়ে এই ব্যানারে মিছিল করিয়েছে। মেট্রো রেলের রোড পরিবর্তন যে লিটন নন্দীতে আছে, মেট্রো রেলের রোড পরিবর্তনে যখন আন্দোলন হয়, তখন সাধারণ ছাত্রদের না, যারা ছাত্রলীগের ভয়ের কারণে আসছে, তাদের দিয়ে কিন্তু এই ব্যানার নিয়ে দাঁড়াতে হয়েছিল, সাধারণ ছাত্রদেরকে এই ব্যানার দিয়ে দাঁড়াতেছিল। তো ওই সুবাদে যখন দেখেন যে সাধারণ একটা ছাত্রকে যখন আপনি যুক্তি দিয়ে মুক্তি মেলে না বলছেন, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় তো কলঙ্কিত হয়ে যায়। তো তখনই আপনি সাধারণ ছাত্রদেরকে কীভাবে ব্যবহার করেন, সেটারও একটা ফ্যাক্টর আছে। আমরা তো সাধারণ ছাত্রদের পাই না, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে আমরা তো ক্যাম্পাসের যৌক্তিক সহাবস্থানে নাই বিদে আমরা সাধারণের যেই প্রেক্ষাপট, সেটার মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিনই ছিলাম। নিরাপদ সড়ক চাই বলেন, কোটা সংস্কারের বলেন, মেট্রো রেল রুট চেঞ্জে বলেন, বিভিন্ন হত্যাকাণ্ড যেগুলো হচ্ছে আপনাদের আমাদের শাহবাগে ইতিমধ্যে লিটন ভাই সম্ভবত 2 জন ছেলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনায় মারা গেছে এই সময়ের ভিতরে। আপনারা ছাত্রদলের সন্ত্রাসের কথা বলেন দিয়ে, আপনাদের ছাত্রদলের সন্ত্রাসের কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী না, আমি সাক্ষী। এফরমান হলে নিয়ে কিন্তু একটা বেশ বাজে রেকর্ডও আছে আপনাদের সময়ে, যে যখন শাহবাগে ছাত্রদল তখন ক্যাম্পাসে নিয়ন্ত্রণে, ওই যে বললাম কার্যকর প্রশাসনিক নিয়ন্ত্রণ কখনো থাকে না আর কি। তো তখন হচ্ছে যখন আন্দোলন হচ্ছিল, তখন ছাত্রদলই হচ্ছে চারুকলার মধ্যে
আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন, সাধারণ শিক্ষার্থী ছিল, যারা আন্দোলনরত ছিল, তাদের উপর হামলা করেছিল। মানে এই ঘটনা আসলে না এইটা লিটন ভাই আপনি বলতে পারেন না এই জন্যই, কারণ ওই আপনি এটা কিন্তু আমরা জানি আর কি। হ্যাঁ আপনি জানেন, ঠিক আছে, এরকম যদি পিছনের দিকে যেতে, আপনি তো প্রগতিবাদী রাজনীতি করেন, প্রগতি মানে সামনের দিকে এগিয়ে যাওয়া। আপনি যখন পিছনের ঘটনাগুলো জানেন, আমিও তো পিছনের ঘটনাগুলো টেনে আনবো। আমরাও তো এরকম ইতিহাসগুলো জানি যে পিছনের, আমরা চাই না পিছনের ঘটনাগুলোতে। যারা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আইনে বিধিতে যারা ভোটার হয়েছে, তারা দেখছে 2007-08 শিক্ষাবর্ষ থেকে সর্বোচ্চ ভোটার পেয়েছে। তারা দেখছে ছাত্রলীগের সাথে কি রকম সমস্যাটা, ছাত্রলীগ কিভাবে কাজগুলো করছে। আমরা সাধারণ ছাত্রদের কাছে কতটা যেতে পেরেছি সেটার জন্য যথেষ্ট কারণ আছে। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, আমাদের ক্যাম্পাসের আশেপাশের জায়গা থেকে সাধারণ ছাত্রদের যে কয়টা প্ল্যাটফর্ম হয়েছে আমাদের অংশগ্রহণ ছিল। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, একটু শেষ করি স্যার, আমাদের বিরতিতে যেতে হবে। হ্যাঁ জেসমিন, আরপিও নিয়ে একটা প্রশ্ন আসছে আমার কাছে। আরপিও নিয়ে বলা হচ্ছে যে মানে 2020 সালের মধ্যে রাজনৈতিক দল, সংগঠন, সমস্ত কমিটিতে 33 ভাগ কমপক্ষে নারী থাকতে হবে। সেটা কিন্তু জাতীয় নির্বাচনে আমরা দেখিনি, নমিনেশনের মধ্যে দেখিনি। তো ছাত্র সংগঠনগুলো সেটা থাকবে কিনা কমপক্ষে 33 ভাগ? ছাত্র সংঘর্ষ সেগুলো থাকবে কিনা স্যার, এটা নির্ভর করছে সম্পূর্ণই ক্যাম্পাসের পরিস্থিতির উপরে। কারণ আজকে আমাদের হলে যে মেয়েগুলো ছাত্র দল করতে চায় বা যারা আমাদের সাথে যোগাযোগ করে, মেনটেন করে, মানে আমি নিজে 2014 সালে একজন ভুক্তভোগী, যে আমাকে হল থেকে বিভিন্ন পরিবেশ মানে করে, আমার তখন রাজনৈতিক পরিচয়টা ছিল না, যার কারণে আমার ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ আমাকে শিবির ব্লেম করে আমাকে মানে পুলিশে দিয়ে দেওয়া হবে, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, যার কারণে আমি হল থেকে তখন চলে যেতে বাধ্য হই। বাট 2 বছর পর্যন্ত কিন্তু আমাকে ঠিকই, আমি হলে ছিলাম না, আমার সিট ভাড়া কিন্তু ঠিকই দিতে হয়েছে। 2 বছর পর যখন আমি অনার্সের সার্টিফিকেট আমি তুলতে যাই, তখন কিন্তু আমার সিট ভাড়া দিতে হয়েছে। আমার ভাড়া করা সিটেই হয়তো বা তন্নিরা বা আমার হলের ছোট বোন আছে একটা, ওরা মানে আমার যে ভাড়া দেওয়া হয়েছে সেই সিটে ওরা থেকে গেছে, বাট আমি সিট ভাড়া দিয়েও আমি হলে থাকতে পারি নাই। এখন আমি কিন্তু আগেই বলেছিলাম যে নিরাপত্তার যে ব্যবস্থাটা আছে বা যে প্রশ্নটা আছে, পরিবেশ যেটা ছিল সেখানে কিন্তু নিরাপত্তার ব্যাপারটা কিন্তু থেকেই যায়। সো নিরাপত্তার প্রশ্নে যদি আমরা সেখানে আপোষ না করি, যদি আমাদের সেই এইটুকু নিশ্চয়তা দেওয়া হয় যে হ্যাঁ আজকে প্যানেল দেওয়া হলো ছাত্র দল বলে সেই মেয়েটাকে কখনো পরবর্তীতে অন্য কোনো কারণে তাকে হল থেকে বের করে দেওয়া হবে না, বা ক্যাম্পাস থেকে পরবর্তীতে ক্লাস রেগুলার করতে দেওয়া হবে, তার কোথাও মার দেওয়া হবে না, কোনো অ্যাসাল্ট করা হবে না, তাহলে অবশ্যই ছাত্র দল সেখানে 33%। অনেক ধন্যবাদ, আমরা আসবো আবার আলোচনা। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আরেকবার বিরতি নিচ্ছি। ডাকসু নির্বাচনকে সামনে রেখে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক, আমরা কথা বলছিলাম ডাকসু নির্বাচন এবং তরুণ নেতৃত্ব নিয়ে। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, ডাকসু নির্বাচনকে সামনে রেখে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক, আমরা কথা বলছিলাম ডাকসু নির্বাচন ও তরুণ নেতৃত্ব নিয়ে। আমরা কয়েক দফায় বেশ কিছু প্রশ্ন এবং আলোচনা নিয়েছি। আর কেউ যদি প্রশ্ন করতে চান, পেছন থেকে প্রশ্ন করা হয়নি, প্লিজ। আমি তারিফুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারিক বলুন। ডাকসু নির্বাচন হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য। আমি যদি এখন কথা বলি, ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র আগে আসছে, তারপর দল আসছে, ইউনিয়ন আসছে, লীগ আসছে। তো নির্বাচন তো হবে আমাদের জন্য, আমাদের উন্নতির জন্য। তো আমরা কেমন নেতা চাই? আমরা এরকম নেতা চাই যে নেতা হবে নেতার জন্য শিক্ষার্থী না, শিক্ষার্থীদের জন্য নেতা। অনেক ধন্যবাদ। তারপরে একদম পেছন থেকে। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সলিমুল্লাহ মুসলিম হল। আমার কোশ্চেনটি হলো ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে যিনি আসছেন ওনার কাছে, ডাকসু নির্বাচনের যে কেন্দ্রগুলো হবে সেখানে ছাত্রদল সহ অপরাপর বিভিন্ন সংগঠনগুলা তাদের জনপ্রিয়তায় শঙ্কিত হয়ে হলের বাইরে কেন্দ্রগুলো চাচ্ছে। ছাত্রলীগ যদি এতটাই জনপ্রিয় ছাত্র সংগঠন হয়ে থাকে, তাহলে তারা কেন ছাত্রদল সহ মানে অপ্রভা সংগঠনের যে প্রস্তাবটা, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে? জি, অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন। আমি নজরুল ইসলাম। আমার প্রশ্নটি হচ্ছে যে ছাত্র দল, ছাত্র লীগ বা ছাত্র ইউনিয়ন এই সমস্ত প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল ছাত্রদের উন্নয়ন, এবং ডাকসু নির্বাচনটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের উন্নয়ন কাঠামোকে এগিয়ে নিয়ে যাওয়া। বিগত বছরগুলো যদি আমরা পর্যালোচনা করি, তারা যতটা না ছাত্রদের সামগ্রিক উন্নয়নের জন্য কথা বলেছে, তার চাইতে বেশি দলীয় কার্যক্রম নিয়ে বেশি ব্যস্ত ছিল এবং দল নিয়ে তারা বেশি কথা বলেছে। ছাত্রদের নিয়ে তেমন একটা কথা কিন্তু আমরা দেখি না। সত্যিকারের সমস্যা নিয়ে তারা খুব বেশি কাজ করে। ডাকসু নির্বাচনটা চলে আসছে, তখনই তাদের আমরা প্রশ্ন পেয়েছি, একদম সবশেষ মতামত নিব, প্লিজ। আমি মৌ, ছাত্রদের কিন্তু এখন একটা দাবি হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ফাঁস, এইটা নিয়ে আসলে ডাকসুর কতটুকু প্রভাব বা ভূমিকা রাখবে? পেছনে আর কেউ? সর্বশেষ। আমি হুসাইন মির সাদ্দাম। তন্নি আপুর আমার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক সংকট থাকার কারণে
ছাত্রলীগের অনেক পদাধিকারী অছাত্ররা কেন হলের মধ্যে অবস্থান করছে? অনেক ধন্যবাদ সাদ্দামকে। তন্নি শুরু করেন। ধন্যবাদ। বিভিন্ন প্রশ্ন এসেছে, তার আগে আমি একটু প্রশ্নের উত্তরের আগে আমি যে বিষয়টি পরিষ্কার করব সেটি হচ্ছে জুইয়াপুর প্রসঙ্গ ধরে নারী নেতৃত্বের কথা যেটি বলেছে, যেহেতু আমি নারী প্রতিনিধি হিসেবে এখানে এসেছি আমার সংগঠনকে প্রতিনিধিত্ব করতে, সেই জায়গায় উনি 33% নারীর নেতৃত্বের যে জায়গাটি সেটির কথা বলেছে। আমি বলবো আমি কোনো পার্সেন্টেন্সে বিশ্বাস করি না, আমি যোগ্যতায় বিশ্বাসী। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25 জনের যে ডাকসুতে যে নেতাকর্মীরা আসবে বিভিন্ন পদে, তাদের ভিতরে যদি 20 জন নয় 25 জনই নারী নেতৃত্বে দেওয়ার মতো যোগ্য থাকে, তাহলে আমি বলবো সেখানে তাদেরকে দেওয়া উচিত। দ্বিতীয় কথাটি হচ্ছে, যে জায়গায় দাঁড়িয়ে আমি জানতে পারছি 43% নারী ভোটার রয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে, সেখানে দাঁড়িয়ে আমার কোনোভাবে একটি পার্সেন্টেন্সে নারীদেরকে আটকে রাখা, আমি বলবো এটি হচ্ছে বোকার রাজ্যে বসবাস করার মতো। তন্নি বুঝতে সমস্যা হচ্ছে, এটি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আছে যে কোনো পার্টির নমিনেশনে ইদার সেক্স 40%, হয় 40 ভাগ পুরুষ অথবা 40 ভাগ নারী। কেন হয়? যেন একটা লিঙ্গ যেন বাদ পড়ে না, এটা হচ্ছে কমপক্ষে 33 ভাগ। এখানে নারী 100 হতে কিন্তু আপত্তি নাই। না, আমার কথা হচ্ছে আমি কোনো বেঁধে দেওয়ার মধ্যে বা কমপক্ষের মধ্যেও না। আমার কথা হচ্ছে যদি কোনো নারী যোগ্য না হয়ে থাকে, সেই ক্ষেত্রে 33% দিয়ে আমার সেই নারীর এবং পুরুষের মধ্যে আবার সেই ভেদাভেদের ভিতরে আমাকে ফেলে দেওয়া হচ্ছে। আমি সেটিতে বিশ্বাসী নই, আমি যোগ্যতায় বিশ্বাসী। দ্বিতীয় হচ্ছে, আমি অবশ্যই সেশন মুক্ত ক্যাম্পাস চাই। আজকে আমি অনেককেই দেখছি আদু ভাই নামে যারা পরিচিত তাদেরকে ক্যাম্পাসে দেখতে পাচ্ছি, যাদেরকে সত্যি কথা পাশ দিয়ে হেঁটে গেলে আমার প্রশ্ন আসে তাদেরকে আমি ভাই বলবো না চাচা বলবো না দাদা বলবো। তো এই যে প্রশ্নটি আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই ধরনের অছাত্র যাদেরকে দেখে মনে হয় তাদেরকে ভোট দিবে না। তৃতীয়ত যেটি, আমরা শিক্ষাবান্ধব ক্লাসরুম চাই। আমি অবশ্যই মেধার যে যোগ্যতা, মেধা দিয়ে যারা আসবে তাদের জন্য আমি অবশ্যই আমার প্ল্যাটফর্মটি আমার জায়গাতে আমার থেকে মেধাবী আসলে অনেক ধন্যবাদ। তন্নি খুব চমৎকার বলেছে, মেধা এবং যোগ্যতা হবে প্রধান মাপকাঠি। আসাদ, আপনি যদি বলেন যে শেষ পর্যায়ে আমরা যে কেমন ডাকসু আশা করছেন আপনি, আসলে কেমন ডাকসু আশা করছি সেটি বললে, হ্যাঁ, আমি যারা কথা বলেছে তাদের সঙ্গে একমত হতে চাই। ব্যক্তির চেয়ে আমরা দলের মনোনয়ন দেখে তুলনামূলক কম যোগ্য ব্যক্তিকে ভোট দেই। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সূতিকাগার হলে আমার এখানে মনে হয় এই যারা ভোটার আছে তারা এইটা বিবেচনা করবে কারা আগে থেকেই, শুধু নির্বাচন বলে তাদের কাছে আসছে শুধু তারা নয়, আগে থেকেই কার কাছে যেতে তার প্রোটোকল লাগে না, কার কাছে কথা বলতে তার ভয় লাগে না, যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারে, এই ধরনের মানুষজনকে তারা নির্বাচিত করবে। আমরা পিছনে তাকাতে চাই না, এমন নেতা আসুক যারা বাইরে থেকে ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে ঘুরতে আসে তার সঙ্গে যেন 1 মিনিট ভালোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কথা বলতে পারে, এমন নেতাকে। অনেক অনেক ধন্যবাদ। আরিফ, যদি একটু বলেন কেমন পরিবেশ আশা করছেন? আমরা বিশ্বাস করি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কার্যকর মুক্তবুদ্ধি চর্চা, গণতন্ত্র চর্চা এবং ছাত্রদের সত্যিকার অর্থে ছাত্রদের প্রতিনিধির হাতে ছাত্র ডাকসু নেতৃত্ব দেওয়ার যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে নির্বাচনটা দেওয়া হয়, আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আবার ডাকসু প্যানেলে আসবো। এই ডাকসু হলে গেস্ট রুমের কোনো নির্যাতন থাকবে না, এই ডাকসু হলে গণরুমের কোনো কালচার থাকবে না, গণরুমের সংস্কৃতি উঠিয়ে দেওয়া হবে। এই ডাকসু যদি আসে তাহলে ছাত্র শিক্ষকের মানামিও করতে হবে না। ছাত্রদের যে নেতৃত্বের জায়গা, সেখান থেকে আমি ছাত্রদলের নেতা হিসেবে নির্বাচিত হলে, তনি আপা ছাত্রলীগের নেতা হিসেবে নির্বাচিত হলে, তিনি যেই ট্রেন্ডস বজায় রেখে ইতিমধ্যে চলছেন সেটা তিনি থাকতে পারবেন না। তার অবশ্যই ছাত্রদের প্রেসারে হলেও তাকে নির্দিষ্ট একটা জায়গায় চেঞ্জ হতে হবে। আমরা চাই যে প্রগতিবাদী যে চিন্তা চেতনা আছে সেদিকে আগাইতে চাই। সেদিকে করলে তো অবশ্যই সেই মানসিকতা নিয়ে আসা উচিত। চাপে পড়ে আমি পরিবর্তন হব না, আমার সেই পরিবর্তনটা আগে ঘটিয়ে আমাকে আসতে হবে। জি আপা, আপনি আমাকে বিদিতে যেই ফ্যাক্টরগুলো দিয়েছেন, আমাদের তো যাদেরকে আপনার দাদা কাকা বলছেন তারা তো বিদিতে ভোটার হইতে পারছে না, ভোটার হইতে পারছে আমরা সর্বশেষ আমরা ক্যাম্পাসে এখন তাদেরকে আপনি শুধু শুধু ব্লেম করবেন কেন? করার দায়িত্ব দিতে না, আমি বলছি তাদের অবস্থানে দেখতে পাচ্ছি আমি অবশ্যই সুলতান মনসুর 40 বছর বয়সে ছাত্রলীগের প্রেসিডেন্ট থেকে ডাকসু বিপি হয়েছে, আপনার ইতিহাস ভুলে যাবেন না। সুতরাং আমাদের আমরাও তাকাতে চাই না, আপনারা কেন তাকান? আমরাও তাকাইতে চাই না, আমরাও তাকাতে চাই না, আপনাদের হচ্ছে 20 বছর 25 বছর পর্যন্ত কোনো শিক্ষার্থী নেই আপনাদের মিছিলে, সবই হচ্ছে যাদের যাকে পড়ার অধিকার দিচ্ছে আপনি চুলের খবর নেই, সেই সকল শিক্ষার্থীদের হচ্ছে সাধারণ তরুণ প্রজন্মকে ভোট দেন না, কারণ এটা আপনাদের বাস্তবতা ছিল। তরুণ নেতৃত্ব বলছেন আপনারা তাদেরকে কিভাবে? না, বিশ্ববিদ্যালয় থেকে পড়ার অধিকার দিচ্ছে, অবশ্যই কিভাবে আমি গর্ব করার কথা বলিনি, আমি বলছি তরুণ নেতৃত্বের জায়গায় অবশ্যই আমি আদু ভাইকে সমর্থন করি না, আমি অবশ্যই তরুণ মেধাবীদের হাতে আমাকে একটু বলতে দেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভিনিং কোর্সগুলো খুলেছেন, ইভিনিং বাণিজ্যিক কোর্সগুলো খুলেছেন, টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সনদ দেওয়া হচ্ছে।
এই কোর্সগুলো যদি দিয়ে আমার কোনো ভাই ভর্তি হয় সেক্ষেত্রে আপনি কিভাবে ওনাকে থাকায় রাখতে পারেন? আপনিও তো সেই টাকার বিনিময়ে কোর্সটি নিতে আপনিও যাচ্ছেন, আপনি তো সেক্ষেত্রে ডাকসুতে আপনার নির্বাচিত হলে ইভিনিং কোর্স বাতিলের জন্য আপনারা আন্দোলন করবেন, এরকম কি বলতে পারেন আজকে পাবলিক মিডিয়াতে? আমরা শুনতে চাই। এরকম অনেকেই দাবি করেছে, কিন্তু তারা ইভিনিং আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অনার্সে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয় এবং কি বলে অনার্স মাস্টার্স করে এমফিল পিএইচডি করে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে। জেসমিন যদি একটু বলেন। জি, আমি যদি 30 সেকেন্ডে বলতে চাই তাহলে আমি একটা কথাই বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি কখনোই মানে কি বলবো মানে কেরানি তৈরির কারখানা হিসেবে দেখতে চাই না, আমি এটাকে একটা যথোপযুক্ত গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা যারা হবে তারা কোনো বিশেষ কোনো দলের যে লেজুর বৃত্তি করবে তা নয়, সাধারণ ছাত্রদের যে নেতা তেমন নেতা আমি দেখতে চাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটাকে আমি অবশ্যই শুধু মানে অংশগ্রহণমূলক নয় বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যেন হয়, আমি এমন একটা ডাকসু চাই। জি, নন্দী যদি বলেন কেমন আশা? ধন্যবাদ। আমি মনে হয় শেষ যেটি হচ্ছে যে সবার কথা শুনে মনে হচ্ছে আমার একটি পৌরাণিক কাহিনী মনে পড়ে গেল আর কি। বেশি লম্বা না তো? খুব সহজ কাহিনী, কাহিনীগুলো বেশ লম্বা হয়। এক লাইনে আমি শেষ করব, সেটি হচ্ছে সবাই ছাত্রদের জন্য চাই। একটা লাইন বলবো যে যখন সীতাকে হরণ করা হয়েছিল, রাবণ যখন হরণ করেছিল সে মনীষীর বেশে হরণ করেছিল এবং তাকে ঘর থেকে বের করার পর সে তার রাক্ষস রূপে রূপ নিয়ে মানুষের সামনে হাজির হয়। আমি মনে হয় বোঝাতে সমর্থ হয়েছে আমি কি বলতে চেয়েছি। তো ডাকসু আসছে, অনেক সুন্দর সুন্দর কথা, অনেক মধুর মধুর কথা আসছে আমাদের সামনে আসছে। আমরা যখন এই বাণিজ্যিক কোর্সের বিরুদ্ধে কথা বলেছি তখন আমাদেরকেই হামলা করা হয়েছে। আমরা যখন গেস্ট রুম নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছি আমরাই হামলার শিকার হয়েছি। আমরা মনে করি সিগমন্ড ফ্রয়েডের একটি কথা আছে এবং সেটা বলে মানুষের কিছু আচরণ আছে এগুলো পরিবর্তনের অতীত, যে আচরণগুলো ইভিনিং কোর্স কিন্তু দাদা আপনারা এখন চাচ্ছেন আবার শেষ করি পরিবর্তন করা যায় না। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আচরণ হচ্ছে কর্তৃত্বের বিরুদ্ধে না বলার প্রবণতা। এটি মানুষের সবসময় সহজাত একটি প্রবৃত্তি এবং এটি হয়তো অনেক সময় চুপ করে থাকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সেই সুযোগ পায়, ম্যান্ডেটটি দেওয়ার যদি সুযোগ পাই, আমি প্রত্যাশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি দেখবে। যে ডাকসু হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যে ডাকসু হবে বিশ্ববিদ্যালয়কে নতুন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ডাকসু। কারণ বিশ্ববিদ্যালয়ের এখন অনেক কিছুই আমরা দেখি, ছাত্র শিক্ষক সম্পর্ক, দাসপ্রভু সম্পর্ক নেমে এসেছে, একবেলা পাবলিক একবেলা প্রাইভেট হয়েছে, যেখানে একজন শিক্ষার্থীকে 20 টাকার ডাকসুর খাবার খেতে হয়, আবার বিজনেস ফ্যাকাল্টি ফুড কোর্টে গিয়ে 150 টাকা দিয়ে খিচুড়ি খেতে হয়। আমরা এমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই না যেখানে রাষ্ট্রপতির ছেলে 20 টাকার খাবার খাবে এবং সেখানকার তার কেরানির ছেলেও 20 টাকার খাবে। আমরা এমন একটি ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, আমরা এমন একটি ঢাকা বিশ্ববিদ্যালয় চাই যেখানে সকল শিক্ষার্থী সমানভাবে পড়বে, আগামী দিনের ছাত্ররা সেই ইতিহাসকে তৈরি করবে। ধন্যবাদ সকলকে। আমরা একদম অনুষ্ঠান শেষ করব, 10 সেকেন্ড তো নিয়ে আপনাকে দিয়ে শেষ করতে চাই। ধন্যবাদ। দীর্ঘ 28 বছর পরে যখন ডাকসু পাচ্ছি, এই ডাকসুটিকে যথার্থভাবে কাজে লাগাতে হবে আমাদের সকল শিক্ষার্থীকে এক হয়ে। আমি বলবো সকলের পার্টিসিপেশনের মাধ্যমে যদি একটি প্যানেল নির্ধারিত হয়, আমি বলবো সেই প্যানেলটি বিপুল ভোটে জয়ী হবে। আগের সকল ইতিহাস হয়তোবা ভেঙে যেতেও পারে, কারণ ইতিহাস শিক্ষার্থীরাই তৈরি করে, সেই ইতিহাস আমরা নতুন করে আবার তৈরি করব। আমাদের অনেক ধন্যবাদ 5 জনকে এখানে কথা বলবার জন্য, আর আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক তীক্ষ্ণ দীপ্ত বুদ্ধিদীপ্ত প্রশ্ন করবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরাও আশা করি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ডাকসু নির্বাচন হবে এবং এর মধ্য দিয়ে একটি তরুণ নেতৃত্ব তৈরি হবে। এবং কেবল ডাকসু না, আমরা মনে করি ডাকসুকে অনুসরণ করে পুরো বাংলাদেশের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং সেটি নিয়মিত হবে এবং এর মধ্য দিয়েই আগামীর তরুণ নেতৃত্ব বেরিয়ে আসবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সঙ্গেই থাকুন।